বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি ২৬ ব্যাচ এবং এইচএসসি ২৭ ব্যাচ আপনাদের সবাইকে আমাদের আজকের ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং ও বিমা এই অংশের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা এই বিমা অংশের যেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, অধ্যায় নাম্বার 10 থেকে 14 পর্যন্ত, এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অংশটা আপনার পরীক্ষার জন্য, বোর্ড ফাইনালের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কিত একটু সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যদিও অলরেডি আপনারা এই টপিকগুলো সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান আমাদের চাইতে ভালো রাখেন, কারণ পরীক্ষা আপনাদের পড়তেছেন আপনারা, সো আমাদের চাইতে আপনারা খুব বেশি আশা করি ভালো জানবেন। তবে আমাদেরও একটু চুল দাড়ি পাকছে, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই একজন করে ফ্রেন্ডকে একটু কষ্ট করে মেনশন করেন, আপনার কলেজের বন্ধু, কলেজের বান্ধবী, তাদেরকে একটু ডেকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আফসানা ইকরা জিজ্ঞাসা করছেন। আশা করি আপনারাও সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাই যার যার কলেজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি। যদি আগামীকাল পরীক্ষা না থাকে তাহলে মেনশন করেন, আর যদি আগামীকালকে পরীক্ষা থাকে কলেজে তাহলে এখন মেনশন করলে কিন্তু পরে মায়ের আপনাকেও দিতে পারে। আর এই ক্লাসটা আমাদের পেজে রেকর্ড থাকবে, পরবর্তীতেও চাইলে আপনারা আশা করি দেখে নিতে পারবেন। সবাই একটু দ্রুত কাইন্ডলি ক্লাসে জয়েন হবেন এবং আমাকে জানাবেন যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমাদের এই টপ 20 সাজেশন যে ক্লাসেরগুলো আমরা শুরু করছি সেই 15 তারিখ থেকে চলবে আমাদের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত। এখানে কমার্সের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের আমরা অধ্যায় ভিত্তিক বা পার্ট অনুযায়ী আপনাদেরকে সাজেশনমূলক ক্লাস নিচ্ছি, যেখানে গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটা অ্যানালাইসিস থাকে এবং সেই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কি কি রকমের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ধারণা দিয়ে চলছি এবং আশা করি এই ক্লাসগুলো আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও আপনার প্রস্তুতিকে অনেকটুকু শানিত করে তুলবে। ওকে, যারা যারা জয়েন করেছেন, যারা যারা জয়েন করেছেন সবাই জানান যে সব ঠিকঠাক মতো আছে কি না। আমরা খুব বেশিক্ষণের ক্লাস নিব না স্যার। সো যারা যারা আগামীকালকে পরীক্ষা এই ভয়ে হয়তো বা ক্লাস করবেন না, তাদের জন্য আগে থেকেই বলে রাখি খুব বেশি সময় আপনাদের আমি নষ্ট করব না এবং যেই সময়টুকু আপনারা ক্লাসে থাকবেন আশা করি সেই সময়টুকু কিছু জিনিস আপনি অন্তত শিখবেন। ওকে, আসেন শুরু করে দেই। আজকের ক্লাসে শুরুতেই আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা আমাদের এই ব্যাংকিং ও বিমা অংশের দ্বিতীয় পত্রের আমাদের বিমা অংশ থেকে আমাদের কতগুলো প্রশ্ন অ্যান্সার করতে হয় সেটা অলরেডি আমরা জানি, বাট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ কোনটা সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। বিমা খ বিভাগের উত্তর 4টা প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর করতে হবে 2টা। তাহলে বিমা অংশে আমরা উত্তর করব কয়টা? 2টা প্রশ্ন। আর আমাদের ব্যাংকিং অংশ থেকে উত্তর করতে হবে কয়টা? ব্যাংকিং অংশ থেকে আমাদেরকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তার মানে ব্যাংকিং অংশ যতটা গুরুত্ব দিয়ে পড়বেন বিমার ক্ষেত্রে খুব একটা পেরেশানি আপনাকে নিতে হবে না। সো বিমার ক্ষেত্রে আমরা যে অধ্যায়গুলো গুরুত্ব সহকারে অবশ্যই পড়ব সেটা শুরুতেই অধ্যায় নাম্বার 10 বিমা ব্যবসায়ের প্রাথমিক ধারণা। স্যার জিজ্ঞাসা করতে পারেন, স্যার এই অধ্যায় থেকে আমরা কি পড়ব? স্যার এই অধ্যায় থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এই অধ্যায়ের সূচিপত্র থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়বেন, কারণ এই চ্যাপ্টার থেকে আপনাকে একটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে। সেটা হতে পারে বিমা ব্যবসায়ের মূলনীতি, হতে পারে বিমা চুক্তি পত্রের অপরিহার্য উপাদান, হতে পারে এমন বিষয় যে বিমা দাবির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। সো বিমা ব্যবসায়ের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারটার A to Z আপনাকে খুব ভালো মতো পড়তেই হবে। তবে অবশ্যই বিমা ব্যবসায়ের মূলনীতি আর বিমা চুক্তির অপরিহার্য উপাদান বা বিমা চুক্তির উপাদান অপরিহার্য আর অন্যান্য উপাদান যা আছে বিমা চুক্তির উপাদান, এই জিনিস দুইটা খুব ভালো মতো পড়বেন। পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষাতে এই 2টা জায়গা থেকেই প্রশ্ন
আসছে। সো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়বেন। দেন আপনি জীবন বিমা চ্যাপ্টার এটা পড়তে পারেন, অথবা অগ্নি বিমা, নৌ বিমা দুটাই পড়তে পারেন। আরেকটা অধ্যায়কে আমি গুরুত্ব দিতে বলবো, সেটা হচ্ছে বিবিধ বিমা। সো আমার হিসেবে আপনি অধ্যায় নাম্বার 11 আর হচ্ছে অধ্যায় নাম্বার 14 আর হচ্ছে অধ্যায় নাম্বার 10 এই তিনটা চ্যাপ্টার যদি আপনি ভালো মতো পড়েন, তাহলে প্রশ্ন 4টা আসবে, আশা করি 4টাই কমন পাবেন। 4টা কমন না পাইলে 3টা তো মাস্ট কমন পাবেন, 2টা উত্তর আপনাকে লিখে দিয়ে আসতে হবে। জীবন বিমার ক্ষেত্রে জীবন বিমা পলিসির প্রকারভেদ এইটা ভালো মতো দেখে নিতে হবে। সমর্পণ মূল্য, তারপর হচ্ছে প্রিমিয়াম, বোনাস, মৃত্যু হারপঞ্জি, এগুলো ক এবং ক্ষয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর বিবিধ বিমা এই অংশ থেকে আপনি হচ্ছে পুনর্বিমা, দ্বৈত বিমা, এদের মধ্যে পার্থক্য কোনটা কাকে বলে, শস্য বিমা, তারপর হচ্ছে স্বাস্থ্য বিমা, দুর্ঘটনা বিমা, এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন। অধ্যায় নাম্বার 10, অধ্যায় নাম্বার 11, অধ্যায় নাম্বার 14 এই 3টা অধ্যায় খুব ভালো মতো পড়েন, A to Z ভালো মতো পড়েন। আশা করি সৃজনশীল প্রশ্নে আপনি আটকাবেন না। আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ MCQ সমাধান করি, তার পাশাপাশি আমরা আপনাদেরকে সিকিউ অংশের, সৃজনশীল অংশের জন্য আরও কিছু সাজেশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা যে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখতেছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার বোর্ড ফাইনালের জন্য বিমা অংশ থেকে। সো যারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই একটু আমাকে কমেন্টে উত্তরগুলো লিখে জানানোর চেষ্টা করবেন। এবং এখান থেকে আজকে আমরা খুব বেশি না, মাত্র 50টা কোশ্চেন সমাধান করব। এবং আশা করি এই 50টা প্রশ্ন থেকে যারা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়েছেন সেকেন্ড পেপারের, ফিনান্স সেকেন্ড পেপারের, তারা তাদের প্রশ্নের সাথে মিলাই দেখবেন যে বিমা থেকে এগুলো মিলে কিনা। আরও যাদের সামনে টেস্ট পরীক্ষা আছে ফিনান্স সেকেন্ড পেপার, যাদের এখনও পরীক্ষা হয় নাই, স্যার আজকের ক্লাসে জাস্ট আমি 50টা কোশ্চেন পড়াই দিচ্ছি। আশা করি আপনার কলেজের ফিনান্স সেকেন্ড পত্রের যে টেস্ট পরীক্ষা হবে MCQ অংশে পরীক্ষার পরে এসে আমাকে বললেন যে কয়টা কমন পাইছেন। ফিনান্স প্রথম পত্র অবশ্যই হবে, রুটিন দেওয়া আছে, রুটিনটা দেখবেন। রুটিনে আমাদের ফিনান্স প্রথম পত্রের ক্লাস অলরেডি একটা মনে হয় হয়েছে, আরও ক্লাস সামনে আছে। আমরা আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দিব। আমাদের ফিনান্স ক্লাস ইশতিয়াক স্যার নিচ্ছেন, উনি আপনাদেরকে ফিনান্স ফার্স্ট পেপারের সম্পর্কে বিস্তারিত পড়াবেন। আসেন সবাই কমেন্টে আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেন। কোশ্চেন নাম্বার 1, বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালের অধ্যাদেশ বলে বিমা ব্যবসায়কে জাতীয়করণ করে, ন্যাশনালাইজ করে? আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে। 1971 সালের 16ই ডিসেম্বর হচ্ছে কি? 16ই ডিসেম্বর হচ্ছে আপনাদের দেশ স্বাধীনতা লাভ করছে, এটা হচ্ছে আমাদের বিজয় দিবস। ওই বিজয় দিবসের তারিখ থেকেই হচ্ছে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে ব্যাংকিংয়ের ক্ষেত্রে 71 সালের 16ই ডিসেম্বর, কিন্তু বিমা ব্যবসায়ের ক্ষেত্রে 71 সাল উত্তর দিলে হবে না। বিমা ব্যবসায়গুলোকে জাতীয়করণ করা হয়েছে 1972 সালের অধ্যাদেশ বলে। 1972 সালের অধ্যাদেশ বলে বিমা ব্যবসায়গুলোকে জাতীয়করণ করে নেওয়া হয়েছে। আমাদের যতগুলো বাণিজ্যিক ব্যাংক ছিল, যতগুলো বিমা প্রতিষ্ঠান ছিল, সবগুলোকে ন্যাশনালাইজেশন করা হয় বা জাতীয়করণ করা হয়। অর্থাৎ জাতীয়করণ মানে হচ্ছে সরকারি মালিকানায় নিয়ে আসা হয়, সরকারি মালিকানাধীন করা হয়েছে। আমাদের দেশে যতগুলো বিমা ব্যবসায় ছিল, সেই বিমা ব্যবসায় মূলত 5টা বিমা কোম্পানি ছিল আমাদের, সেগুলোকে জাতীয়করণ করে বিমা ব্যবসায়টাকে মূলত 2টা ভাগে ভাগ করা হয়েছিল। 1 নম্বরে ছিল আপনার সাধারণ বীমা কর্পোরেশন, এইটা। আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। সাধারণ বীমা কর্পোরেশন আর জীবন বীমা কর্পোরেশন, এই 2টা এর অধীনে সকল বিমা ব্যবসায়ীকে জাতীয়করণ করে নেওয়া হয়েছিল। তাহলে জাতীয়করণের সালটা কবে? 1972। জাতীয়করণ করা হয়েছে কয়টা বিমা কোম্পানিকে? মোট 5টা বিমা কোম্পানি ছিল। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে বিমা কোম্পানি ছিল 5টা, সেই 5টাকে জাতীয়করণ করে 2টা অংশে ভাগ করে দেওয়া হয়েছে। জীবনের জন্য, লাইফ ইন্স্যুরেন্সের জন্য একটা, লাইফ ইন্স্যুরেন্স বাদে নৌ বিমা, অগ্নি, স্বাস্থ্য, দুর্ঘটনা সবগুলোর জন্য আলাদা একটা। তাহলে সাধারণ বিমা আর জীবন বিমা এই 2 ভাগে ভাগ করা হয়েছে কবে? 1972 সালে। এবং বিমা কোম্পানিগুলো জাতীয়করণও ছিল। তবে 1983 সালে এসে
বিমা ব্যবসায় বেসরকারি খাতে তারা তাদের কার্যক্রম শুরু করছিল। আচ্ছা, আমরা বেসরকারি খাত সম্পর্কে পরে জানি, আগে পরীক্ষার জন্য জাতীয়করণ যেটা সেই সালটা মনে রাখেন 72 সাল। কোয়েশ্চেন নাম্বার 2, বাংলাদেশে কোন সালের বিমা আইন বর্তমানে প্রচলিত? বিমা আইন যদি বলা হয় তাহলে সালটা হবে হচ্ছে 2010। 2010 সালে হচ্ছে আমাদের বিমা আইন হচ্ছে প্রচলিত, 2010 সালের বিমা আইন। কোয়েশ্চেন নাম্বার 3, বাংলাদেশের যতগুলো বিমা কোম্পানি আছে সবগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে? বিমা কোম্পানি, বিমার সাথে অনেকে শিল্প, বাণিজ্য, অর্থ, এই তিনটার মধ্যে প্যাচ গোছ লাগাই ফেলতে পারেন। মনে রাখা লাগবে বিমা প্রতিষ্ঠানগুলো, ব্যাংক প্রতিষ্ঠানগুলো সবই হচ্ছে অর্থ মন্ত্রণালয় এর অন্তর্ভুক্ত, অর্থ মন্ত্রণালয়। তাহলে 3টা কোশ্চেন করলাম, 3টারই উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সাথে যে তথ্যগুলো বলা হচ্ছে তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন। একটু মনোযোগ দিয়ে শুনে রাখলে আপনার জন্য প্রস্তুতিতে অনেক সহায়ক হবে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্ন, সবার কাছ থেকে একটু কমেন্ট আশা করি। যদি আপনারা চান একটু কমেন্টে উত্তরগুলো লিখলে আপনাদেরও প্র্যাকটিস হইল এবং আপনারা যে বুঝতেছেন সেটাও আমার পক্ষে বোঝাটা সুবিধা হইল। দেখেন কোয়েশ্চেন নাম্বার 4, বাংলাদেশের বিমা কোম্পানি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বিমা কোম্পানি নিয়ন্ত্রিত হয় যার মাধ্যমে, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে, সংক্ষেপে বলা হয় হচ্ছে IDRA। IDRA, বাংলাদেশের বিমা কোম্পানি যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। IDRA, প্রত্যেকটার আদ্যক্ষর প্রথম অক্ষরটা নিয়ে এই অ্যাক্রোনিমটা তৈরি করা হয়েছে। IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। আর এই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি সম্পর্কে কিছুটা নোট আকারে এক্সট্রা তথ্য এখানে দেওয়া আছে। যারা যারা ক্লাস করছেন আমাদের পেইড ব্যাচের, অলরেডি আপনাদের পেইড ব্যাচের গুগল ড্রাইভে এই PDF দেওয়া আছে। যারা আমাদের পেইড ব্যাচের না, বাট এই তথ্যগুলো যদি আপনার প্রয়োজন মনে হয়, আপনারা আমাদের এডুকেশনের পেজে মেসেজ দিয়ে জানাইলে যে আমাদের বিমা অংশের যে সাজেশন ক্লাসের PDF সেটা জানাইলে আমাদের কাস্টমার সাপোর্ট থেকে আপনাদেরকে এই PDFটা দিয়ে দিবে আশা করি। আচ্ছা দেখেন, এখানে একটু বিস্তারিত আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে 2010 সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই একটা আইন পাশ করা হয়। আর এই আইনের ভিত্তিতেই বাংলাদেশের বিমা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য 2011 সালের 26 জানুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কি হয়েছে? 2011 সালের 26 জানুয়ারি এই তারিখে কি হয়েছে? এই তারিখে এই IDRA এটা হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে মনে রাখবো IDRA বিমা কোম্পানির নিয়ন্ত্রক, এটা প্রতিষ্ঠার সাল 2011 26 জানুয়ারি তারিখ সহকারে। আর 2010 সালে হচ্ছে নতুন যে আইন, এই আইনটা পাশ হয়েছে, যে আইনের কথা আমরা একটু আগেই পড়ে আসলাম। আর IDRA এই যে অথরিটিটা বা এই যে প্রতিষ্ঠানটা, এইটার বর্তমান যিনি চেয়ারপারসন বা চেয়ারম্যান তার নাম হচ্ছে ডক্টর M আসলাম আলম। আর যদি কারো এই আসলাম আলম সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করার প্রয়োজন তা অনুভব করেন যে উনি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, যাই ওনার কাছ থেকে একটু বিমা সম্পর্কে ধারণা নিয়ে আসি। ওনার অফিস হচ্ছে ঢাকা শহরের আগারগাঁওয়ে। ঢাকা শহরের আগারগাঁওয়ে হচ্ছে এই IDRA এটার হেড অফিস। যদি কেউ চান কমার্সের স্টুডেন্ট বিমা সম্পর্কে আরও জানবেন, চলে আসবেন, উনি আপনাকে চা খাওয়ায়ে বিমা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিয়ে দিবেন আশা করি। তবে ওনার যিনি সেক্রেটারি, যিনি ওনার রুমের বাইরে যিনি বসে থাকেন, উনি যদি আপনাকে ভিতরে ঢুকতে দেয় তাইলেই চা খাওয়ার সুযোগ পাবেন, নাহলে কিন্তু চা কপালে জুটবে না, মাইরও জুটতে পারে। আচ্ছা তাহলে মনে রাখবো IDRA এটা কি? বাংলাদেশের বিমা কোম্পানির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। কত সালে এটা গঠিত হয়েছে? 2011 সালে। 11 সালে গঠিত হয়েছে। সো এই তথ্যগুলো একটু আমরা জেনে রাখার চেষ্টা করবো। আসেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, যারা ক্লাস করছেন একটু কমেন্ট করে উত্তর জানাবেন স্যার, একটু কমেন্ট করে উত্তর জানাবেন, কমেন্ট করে সবাই একটু উত্তর জানাবেন প্লিজ। আসেন পরবর্তী প্রশ্নে যাই।
পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ঝুঁকি এটার কোন প্রকারটা বিমার আওতায় পড়ে। আচ্ছা, ঝুঁকিগুলো কীরকম আমি একটু নিচে নোট লিখে রাখছি, নোটটা আমি আলোচনা করি, এই ফাঁকে আপনারা কমেন্টে উত্তরটা লিখে ফেলেন তাইলে ভালো হয়। আর্থিক দায় পরিশোধ করার যদি আপনি ব্যর্থ হন সেটার নাম হবে হচ্ছে আর্থিক ঝুঁকি। যেমন ব্যাংক থেকে ঋণ নিছেন, সে টাকা যদি পরিশোধ করতে না পারেন সেটাকে বলা হবে আর্থিক ঝুঁকি। কোনো বিপদ বা ঘটনার দ্বারা যদি অ্যাকচুয়ালি আপনার নিশ্চিতভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নিশ্চিতভাবে যদি আপনার ক্ষতি হয় সেটাকে বলা হবে হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। বিশুদ্ধ ঝুঁকি মানে কি, যেখান থেকে নিশ্চিত আপনি ক্ষতি হবে। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন আপনার উপর দিয়ে যদি একটা ট্রাক চলে যায়, আপনি বাঁচবেন না মরবেন? আপনার উপর দিয়ে একটা 20 মনের ট্রাক চলে গেল, বাঁচার কোনো সম্ভাবনা আছে? মোটামুটি রাস্তার সাথে আপনি মিশে যাবেন। তাহলে রাস্তাঘাটে যদি আপনি অমনোযোগীভাবে চলাফেরা করেন তাহলে আপনার ঝুঁকি কি, কনফার্ম আপনি মরেই যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে নিশ্চিত যে ক্ষতি সেটাকে বলা হবে হচ্ছে স্যার বিশুদ্ধ ঝুঁকি। আর যে ঝুঁকিতে ব্যক্তির লাভও হতে পারে ক্ষতিও হতে পারে এটাকে বলা হয় ফটকা বা দূরকল্পনামূলক ঝুঁকি। আর এই ঝুঁকির জন্য কিন্তু স্যার বিমা করা যাবে না, এটার জন্য কোনো বিমা হবে না। যেমন শেয়ার বাজার, শেয়ার বাজারে আপনি একদিনে কোটিপতি হইতে পারেন, শেয়ার বাজারে একদিনে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। তাহলে শেয়ার বাজারে লাভ হতে পারে ক্ষতিও হতে পারে, অ্যাকচুয়ালি কি হবে আমি নিশ্চিত না। তাহলে এই রকমের যদি লাভ ক্ষতি উভয় হতে পারে সেটাকে বলা হয় ফাটকা ঝুঁকি। আর এই ফাটকা ঝুঁকির জন্য কোনো বিমা করার কোনো সুযোগ নাই। এখানে আরও কিছু আলোচনা, উত্তম আদর্শিক ঝুঁকি, উপ আদর্শিক ঝুঁকি, এগুলো নিজেরা একটু পড়ে রাখবেন। এই যে কোশ্চেনটা 5 নাম্বার দেখছি আমরা, বিমার জন্য আওতাভুক্ত হবে যে ঝুঁকির জন্য আপনি বিমা করতে পারবেন সেটার নাম হবে হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। বিশুদ্ধ ঝুঁকি এর জন্যই কি করা যাবে, বিমা করা যাবে, অন্যগুলোর জন্য বিমা করা যাবে না। তাহলে যেই বিষয়টার জন্য আপনার নিশ্চিত রূপে ক্ষতি হবেই সেটার জন্যই আপনি কি করবেন, সেই দায়টা কমানোর জন্য আমরা হচ্ছে বিমা করে থাকি। তাহলে ঝুঁকির যে প্রকারটা বিমার আওতায় পড়ে সেটার নাম হবে হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি, যেটা আপনার নিশ্চিত ক্ষতি বা অ্যাকচুয়াল লসকে নির্দেশ করে। আসেন পরবর্তী আরও কিছু কোশ্চেন খেয়াল করি এই রকমেরই। কোশ্চেন নাম্বার 6, একটু আগে যেটা পড়লাম আমরা, কোনটা বিমাযোগ্য বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ। এখানে 4টা ঝুঁকির কথা বলা আছে, এই 4টার মধ্যে কোনটার দ্বারা আপনার প্রকৃত অর্থেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। চুরি হলে ডেফিনেটলি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। শেয়ার বাজারের জন্য কি স্যার বিমা করার সুযোগ আছে? শেয়ার বাজারের জন্য বিমা করা যাবে না। রাজনৈতিক অস্থিরতা, এটা আপনি বিমা করে থামায় রাখতে পারবেন না। অতিমারি বা মহামারী, যেমন মনে করেন 2019 সালে কোভিড-19 আসছিল, করোনা, এই করোনার সময়টাকে ওইটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক, অতিমারি বা মহামারী, এটাও কিন্তু বিমা করার কোনো সুযোগ নাই। সো বিমাযোগ্য বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ সঠিক উত্তর হবে হচ্ছে চুরি, যার ফলে আপনার প্রকৃত অর্থে ক্ষতি হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 7, নিচের কোন নীতি সকল ধরনের জীবন ও সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য? এবার আমরা দেখব বিমার নীতিমালা সম্পর্কে। বিমা ব্যবসায়ের যে মূল নীতিগুলো আছে এর মধ্যে কোন নীতিটা জীবন বিমা এবং সম্পত্তি বিমা উভয়ের জন্যই প্রযোজ্য হবে। যে সকল বিমা উভয়ের জন্য প্রযোজ্য হবে, খেয়াল করে দেখেন যে সকল, কোন নীতিটা, জীবন বিমা আর হচ্ছে সম্পত্তি বিমা, সকল ধরনের বিমার ক্ষেত্রে যে নীতি প্রযোজ্য, যে নীতিটা সব জায়গাতেই আপনার কাজে লাগবেই, যে নীতি সব জায়গাতে কাজে লাগবে সেটা হচ্ছে কোনটা? প্রত্যক্ষ কারণের নীতি। আপনি কোন কারণের জন্য বিমা করছেন সেটা স্পেসিফিক উল্লেখ থাকতে হবে। প্রত্যক্ষ কারণের নীতি মানে হচ্ছে যে কারণে প্রকৃত ক্ষতি হয়, যে কারণে প্রকৃত ক্ষতি
সংঘটিত হয়, যে কারণে প্রকৃত ক্ষতি সংঘটিত হয়। যেমন আপনি খেয়াল করে দেখেন, প্রত্যক্ষ কারণের নীতি এটার দ্বারা যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক যে বিষয়টার জন্য আপনি বীমা রাখছেন সেই স্পেসিফিক কারণটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের নীতি যেমন আমি হচ্ছে নৌ বীমা যখন করব, নৌ বীমার ক্ষেত্রে আপনার দুর্ঘটনা যদি ঘটে আপনি ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনা বিভিন্ন রকমের ঘটতে পারে, আপনি রাখলেন যে আমাদের যদি কোনো রকমের সুনামি আসে অথবা জলোচ্ছ্বাস যদি আসে সেটার জন্য আমরা হচ্ছে বিমা করলাম, যদি জাহাজ ডুবে যায় আপনি ক্ষতিপূরণ পাবেন। এখন আপনি জাহাজ দিয়ে যাচ্ছেন, হুট করে সোমালিয়ার জলদস্যুরা এসে আপনাকে অ্যাটাক করলো, জলদস্যুরা আপনার জাহাজ ছিনতাই করে নিয়ে গেল, এই কারণের জন্য যদি বিমা করা না থাকে তাহলে আপনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন না। তাহলে স্পেসিফিক যে কারণের জন্য আপনি বিমা করছেন সেই কারণটাই যদি ঘটে তাহলেই বিমা দাবি পাওয়া যাবে। সেই কারণটা না ঘটে অন্য আর দুনিয়ার যাই কিছুই ঘটুক না কেন তার জন্য কিন্তু বিমা দাবি পাওয়া যাবে না। তাহলে যে রিজনের জন্য, যেই কারণের জন্য আমরা বিমা করেছি সেই কারণটা সংগঠিত হলেই কেবল বিমা দাবি আদায় করা যাবে। এটা ব্যতীত অন্য আর কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে বিমা দাবি আদায় করা বা বিমা দাবি চাওয়া যাবে না। প্রত্যক্ষ কারণের নীতি। কোশ্চেন নাম্বার 8, বিমা গ্রহীতার বিমাযোগ্য স্বার্থ। খুবই 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 ইম্পর্টেন্ট একটা শব্দ, বিমাযোগ্য স্বার্থ। স্বার্থ থাকলেই বিমা করতে পারবেন, স্বার্থ না থাকলে বিমা করা যাবে না। বিমা গ্রহীতার বিমাযোগ্য স্বার্থ আছে নিচের কার জীবনে, কার জীবনে বিমার যোগ্য স্বার্থ রয়েছে বলে বিবেচনা করা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে ভাই আর হচ্ছে বোন। ভাইয়ের জীবনে বোনের গুরুত্ব আছে, বোনের জীবনে ভাইয়ের গুরুত্ব আছে। পাওনাদারের জীবনে দেনাদারের কোনো গুরুত্ব আছে? বা দেনাদারের জন্য পাওনাদারের সুযোগ নাই। বন্ধু বান্ধব বিমা করার মধ্যে আসবে না। বিমা দাবি তার জন্যই করা হবে যার উপর আপনার আর্থিক স্বার্থ বিদ্যমান থাকবে। আর্থিক স্বার্থ না থাকলে বা বিমাযোগ্য স্বার্থ না থাকলে বিমা দাবি করা যাবে না। আসেন পরবর্তী প্রশ্নে যাই, আমরা একটু দ্রুত সামনে এগিয়ে যাই, জাস্ট আমি যেন প্রত্যেকটা কোশ্চেন আপনাদের সাথে একটু আলোচনা করতে পারি। আপনারা একটু যে যতটুকু পারেন কমেন্টে আমাকে উত্তর লিখে জানাবেন। আসেন পরবর্তী প্রশ্নে যেতে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 9 নাম্বার প্রশ্ন, কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। আশা করি যে কোনো পরীক্ষাতে আসার মতো এইটা। ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয় যার ক্ষেত্রে, সেটা হচ্ছে জীবন বীমা। জীবনের যদি আপনি চলে যায়, যদি আপনি মরেই যান, আপনার ক্ষতিপূরণ কি নতুন জীবন দেওয়া সম্ভব না? তাহলে বিমা চুক্তির মধ্যে জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যাবে না। জীবন বীমার কোনো ক্ষতিপূরণ হয় না, জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়। কোশ্চেন নাম্বার 10, স্থলাভিষিক্তকরণের নীতি এইটাও প্রযোজ্য নয় যার ক্ষেত্রে জীবন বীমা। স্থলাভিষিক্তকরণ মানে হচ্ছে যেই সম্পত্তির জন্য বীমা করলেন সেই সম্পত্তি যদি আপনার দুর্ঘটনা পতিত হয় নতুন আরেকটা সম্পত্তি দিয়ে দেওয়া। আর আপনি বীমা করছেন জীবনের জন্য, আপনার যদি বাতি ফিউজ হয়ে যায়, যদি আপনি মরে যান, জীবন কি আর কেউ ফেরত এনে দিতে পারবে? তাইলে মনে রাখবো ক্ষতিপূরণের চুক্তি, স্থলাভিষিক্তকরণের চুক্তি, এই দুটা চুক্তি প্রযোজ্য নয় কার ক্ষেত্রে? জীবন বীমার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 11, কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর বীমা করতে পারে? স্বামী বীমা করছে স্ত্রীর জন্য, কি কারণ সেটা? অবশ্যই বিমাযোগ্য স্বার্থের নীতি। বিমাযোগ্য স্বার্থ থাকলেই কেবল বিমা দাবি করা যাবে, অন্য ক্ষেত্রে করা যাবে না, বিমা করা যাবে না। আপনার যার উপর ইচ্ছা তার উপরে বিমা আপনি করতে পারবেন না, আর্থিক স্বার্থ বিদ্যমান থাকলেই বিমা করা সম্ভব। কোশ্চেন নাম্বার 12, দেখেন সেম কোশ্চেনটাই ঘুরে আবার রিপিট হয়েছে, জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে অনেকগুলো নীতিমালার কথাবার্তা বলা আছে, ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণের চুক্তিটা জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। জীবন বীমার ক্ষেত্রে সমর্পণ মূল্য মানে মেয়াদ যখন শেষ হবে তার আগেই যদি আপনি টাকা ফেরত নিতে চান, সেইটা চূড়ান্ত সদ্বিশ্বাস উভয় পক্ষের প্রতি থাকতে হবে, বিমাযোগ্য স্বার্থ থাকা লাগবে, ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়। কোশ্চেন নাম্বার 13, জীবন বীমা চুক্তি যখন আপনি করবেন তখন সর্বপ্রথম যে কাজটা করতে হয়, জীবন বীমা করার ক্ষেত্রে
জীবন বীমা করার ক্ষেত্রে আপনি যে সিকোয়েন্সটা মেনে চলবেন, যার মধ্যে প্রথমটা হচ্ছে প্রস্তাব প্রদান। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ, প্রথম কাজটার নামটা হচ্ছে প্রস্তাব প্রদান করা। কোশ্চেন নাম্বার 14, জীবন বীমায় নিচের কোন উপাদানটি ঝুঁকিকে প্রভাবিত করে না? ঝুঁকিকে প্রভাবিত করবে না যেই বিষয়টা জীবন বীমার ক্ষেত্রে ঝুঁকিকে প্রভাবিত করবে না। জীবন বীমার ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার বয়স 20 সে মারা যাওয়ার সম্ভাবনা, যার বয়স 80 তার মারা যাওয়ার সম্ভাবনা কার বেশি? যার বয়স বেশি, 80 বছর, যে কোনো সময় এক্সপায়ার হইতে পারে। তাহলে বয়স ঝুঁকিটাকে প্রভাবিত করছে। বয়স কম হইলে ঝুঁকি কম, বয়স বেশি হইলে ঝুঁকি বেশি। পেশা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অফিসের কাজকর্ম করেন, সরকারি চাকরি করেন, আপনার ঝুঁকি কম। কিন্তু আপনি যদি এখন দেখা যায় যে বাস চালক হন, ট্রেন চালক হন, বিমান চালক হন, দুর্ঘটনায় মারা যাওয়ার সম্ভাবনা ওই পেশার লোকদের কি একটু বেশি হয়ে থাকে। সো এই পেশা এইটাও বেশ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পারিবারিক ইতিহাস, এটাও ঝুঁকিটাকে প্রভাবিত করে। ঝুঁকিকে প্রভাবিত করবে না যেটা, সেটা হচ্ছে সংস্কৃতি কোনোভাবে ঝুঁকিকে প্রভাবিত করবে না। পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন, অনেকেরই হয়তো বা কলেজগুলোতে পরীক্ষা চলছে। সো যারা যারা ক্লাস এখন করতে পারছেন না, পরবর্তীতে সময় সুযোগ পেলে অবশ্যই এই প্রশ্নগুলো আমার সাথে সাথে না হোক নিজেরা অন্তত একটু ভালো মতো পড়ে নেবেন আশা করি। দেখেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15 নাম্বার, কোন বিমায় প্রকৃত আর্থিক ক্ষতি হিসাব করা যাবে না? প্রকৃত আর্থিক ক্ষতি ক্যালকুলেশন করা যায় না যে বিমায়, সেটার নাম হচ্ছে জীবন বিমা। মানুষের জীবনের মূল্য কত, এটা কি টাকার অঙ্কে পরিমাপ করা সম্ভব কোনোভাবে? কখনোই না। সেখানে প্রকৃত ক্ষতি পরিমাপ করা যাবে না। কোশ্চেন নাম্বার 16, বাংলাদেশের সরকারি বীমা সংস্থা, বাংলাদেশের সরকারি বীমা সংস্থাটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, এটা উত্তর। আরেকটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। বাংলাদেশের বীমা ব্যবসায়ের মধ্যে সরকারি প্রতিষ্ঠান এই দুইটা, একটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন আর হলো সাধারণ বীমা কর্পোরেশন। আর আমাদের বিদেশি বীমা কোম্পানি একটা, বিদেশি বীমা প্রতিষ্ঠান, বিদেশি বীমা কোম্পানি, এবং সেটা হচ্ছে এলিকো, ALICO, এলিকো, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা হচ্ছে একমাত্র বিদেশি লাইফ বীমা কোম্পানি, মানে জীবন বীমা কোম্পানি। লাইফ মানে জীবন বীমা কোম্পানি, তাহলে জীবন বীমা কোম্পানি বিদেশিটার নাম হচ্ছে এলিকো। কোশ্চেন নাম্বার 17, কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? ঋণ সুবিধা, জীবন বীমার প্রকারভেদ অংশ থেকে আসা প্রশ্ন। জীবন বীমা বিভিন্ন ধরনের হতে পারে, তবে ঋণ সুবিধা পাওয়া যাবে মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে, যেখানে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকবে। 20 বছরের জন্য লাইফ ইন্স্যুরেন্স করলাম, 30 বছরের জন্য করলাম। সো মেয়াদি বীমার ক্ষেত্রে কি পাওয়া যাবে? ঋণ সুবিধা সংগ্রহ করা সম্ভব, ঋণ সুবিধা পাওয়া যাবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 18, 19, 20, এগুলো সবগুলো প্রশ্নই হচ্ছে আপনার জীবন বীমার প্রকারভেদ এই জায়গা থেকে আসা প্রশ্ন। জীবন বীমা চ্যাপ্টার যদি আপনার ভালো মতো পড়া থাকে, সো সৃজনশীলও যেমন ভালো করবেন, MCQ অবশ্যই ভালো মতো আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। কেবল নির্ধারিত সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে বীমা গ্রহীতাকে কোন বিমায় বীমা দাবি পূরণ করা হয়? যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে বীমা দাবি দেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে আজীবন বীমা। আজীবন বীমা হবে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। নাম্বার 19, কোন মেয়াদি বীমাপত্রের প্রকারভেদ? বীমা গ্রহীতা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বীমাকৃত অঙ্ক সে নিজেই পাবে, আর যদি সে বেঁচে না থাকে, সে মরে গেলে তার নমিনি সেই টাকাটা পেয়ে থাকবে। এটাকে বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র বলা হবে। মেয়াদ উল্লেখ করে দেওয়া থাকলো যে এই বীমাপত্রের মেয়াদ হচ্ছে 20 বছর। এই 20 বছরের মধ্যে যদি আপনি মারা যান, তাহলে আপনার নমিনি ক্ষতিপূরণ পাবে। আর আপনি যদি বেঁচে থাকেন এবং আপনার টাকা নিজের হাতে নিজেই যদি রিসিভ করেন, সেটা হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যদি বেঁচে থাকেন, অর্থাৎ বীমাপত্রের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনি বেঁচে আছেন, তাহলে এই টাকাটা আপনি নিজেই ফেরত গ্রহণ করতে পারবেন, নমিনি পাবে না। কোশ্চেন নাম্বার 20, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। মেয়াদ শেষ হওয়ার পূর্বে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি বিমাকারী বিমা পলিসি ভাঙায়, কোথায় ভাঙাবে? বিমা কোম্পানির কাছে এটাকে ফেরত দিয়ে দিবে। তাহলে যেই টাকাটা পাওয়া যায়, যেই টাকাটা পাবেন সেটাকে বলা হবে সমর্পণ মূল্য, সারেন্ডার ভ্যালু। তবে মনে রাখতে হবে কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর না হলে, 2 বছর মেয়াদ পূর্ণ হলে, 2 বছর মেয়াদ পূর্ণ হলেই আপনি সমর্পণ মূল্য পাবেন। 2 বছর মেয়াদ না হলে সমর্পণ মূল্য পাওয়া যাবে না। তাহলে সমর্পণ মূল্য হচ্ছে বিমা করলাম সে ফর এক্সাম্পল 10 বছর মেয়াদের জন্য, আমি টাকা পাবো কখন? 10 বছরের শেষে। এখন আমি যদি 10 বছরের আগে বিমা আর চালাইতে পারছি না, বিমা ফেরত দিয়ে দিলাম, আমার যতটুকু প্রাপ্য সেই টাকাটা আমি গ্রহণ করছি। এই যে টাকাটা আপনি আগে আগে নিয়ে নিচ্ছেন এটাকেই বলা হবে কি? সমর্পণ মূল্য, মেয়াদের আগেই টাকা নেওয়া। তবে ন্যূনতম 2 বছর মেয়াদ না হলে আপনি টাকা দাবি করতে পারবেন না। কোশ্চেন নাম্বার 21, মেয়াদি বিমার ক্ষেত্রে অমূলক যে ধারণাটা সেটা হচ্ছে সমর্পণ মূল্য। কারণ মেয়াদি বিমাতে যে মেয়াদ উল্লেখ থাকবে সে মেয়াদের আগে সেই মেয়াদটুকু পূর্ণ না হলে সমর্পণ মূল্য পাওয়া যাবে না। পেনশন বিমাকে আমরা যে বিমার অন্তর্ভুক্ত বলে বিবেচনা করব, পেনশন বিমাটা জীবন বিমার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। পেনশন বিমা হবে হচ্ছে জীবন বিমার অন্তর্ভুক্ত। কোশ্চেন নাম্বার 23, 24 খেয়াল করেন, এগুলো সবই জীবন বিমা থেকে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 23, মেয়াদি বিমাপত্র অপেক্ষা আজীবন বিমাপত্রে প্রিমিয়াম বেশি হবে না কম হবে? মেয়াদি যেখানে নির্দিষ্ট মেয়াদ থাকবে, আজীবন মানে আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রিমিয়াম দিতে থাকবেন। তাহলে আজীবনের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণটা কি হবে? কম হবে। আজীবনের ক্ষেত্রে বিমা প্রিমিয়ামের পরিমাণ মেয়াদের তুলনায় কিছুটা কম অবশ্যই হবে। কোশ্চেন নাম্বার 24, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আজীবন বিমাপত্র বলতে আপনি কি বুঝবেন? আজীবন বিমাপত্র মানে হচ্ছে অপশন নাম্বার এ উত্তর, বিমাকারী বা বিমাগ্রহীতার মৃত্যুতে তিনি মারা যাবেন, তারপরেই কেবল তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী, যেটাকে আমরা হচ্ছে নমিনি বলে অভিহিত করি, নমিনি ব্যক্তি বা উত্তরাধিকারীকে বিমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া, সেটা হচ্ছে আজীবন বিমাপত্র। আপনি যতদিন বাঁচবেন টাকা আপনি প্রিমিয়াম হিসেবে দিতেই থাকবেন, যখনই আপনি মারা যাবেন তখনই আপনার নমিনি টাকাটা পেয়ে যাবে। এটাকে আজীবন মেয়াদি জীবন বিমা পত্র বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 24 পর্যন্ত করা হলো। কোশ্চেন নাম্বার 25 বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাম্বার 25, মৃত্যুহার পঞ্জি। মৃত্যুহার পঞ্জি এইটা কোন বিমায় ব্যবহৃত হয়? এইটা জীবন বিমার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। আর এই মৃত্যুহার পঞ্জি টেবিল এইটা জীবন বিমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান প্রিমিয়াম এর হার নির্ধারণের ক্ষেত্রে। প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে প্রিমিয়াম নির্ধারণ করা হয় যে আপনি প্রিমিয়াম হিসেবে কত টাকা দিবেন, এইটা এই জীবন বিমার ক্ষেত্রে মৃত্যুপঞ্জি হার বা মৃত্যুপঞ্জির যে ক্যালেন্ডার বা মৃত্যুপঞ্জির যে টেবিল এইটা অনুসারে এক এক বয়সের জন্য এক এক রকমের প্রিমিয়াম। বয়স কম হলে আপনার প্রিমিয়ামের পরিমাণটা কম হবে, বয়স বেশি হলে ঝুঁকির পরিমাণ বেশি, প্রিমিয়ামের পরিমাণও বেশি হবে। তাহলে জীবন বিমার প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে আপনি গুরুত্ব দিয়ে মৃত্যুহার পঞ্জি টেবিলকে বিবেচনায় করবেন। আর যে ভদ্রলোক সবার প্রথমে এটা প্রস্তুত করছে এই নামটা প্রায়ই পরীক্ষাতে আসে, নাম হচ্ছে এডমন্ড হেলি। এডমন্ড হেলি নামের ভদ্রলোক, ইনি হচ্ছে এই মৃত্যুহার পঞ্জি এই টেবিলের আবিষ্কর্তা। আসেন পরবর্তী প্রশ্নে যাই। মোটামুটি জীবন বিমা থেকে আসতে পারে এমন প্রশ্নগুলো আমরা অলরেডি পড়ে নিছি, আমাদের সামনে আরও কিছু প্রশ্ন আছে। আমি ক্লাসের শুরুতেই বলছি মাত্র 50টা এমসিকিউ, খুব বেশি সময়ের না, সর্বোচ্চ আর 5 থেকে 7 মিনিট সময়টুকু লাগবে। প্রত্যেকটা কোশ্চেন আমরা একটু একবার করে শুধু রিডিং পড়ে যাই সবাই। নৌ বিমা সর্বপ্রথম চালু হয়েছে যেই দেশে, নৌ বিমা চালু হয়েছে ইতালিতে, এবং বিমা ব্যবসায়ের মধ্যে সর্বপ্রাচীন হচ্ছে নৌ বিমা, সবার আগে এই নৌ বিমাটাই শুরু হয়েছে। তারপর হচ্ছে এডওয়ার্ড লয়েডস, এইটা কিসের নাম? ইনি একজন ব্যক্তি। আর এই ব্যক্তি কি করত? এই ব্যক্তি কি কারণে বিখ্যাত হয়েছে? এই ব্যক্তি বেসিক্যালি হচ্ছে কফি বানাইতো।
আমাদের রাস্তাঘাটের চায়ের দোকানদাররা যেমন চা বানায়, এই ভদ্রলোক হচ্ছে কফি বানাইতো। বাট কফি বানানোর জন্য উনি বিখ্যাত না, উনি বিখ্যাত হচ্ছে বীমা ব্যবসায়ে অবদান রাখার জন্য। কারণ ওনার যে কফিখানা, সরাইখানা ছিল, সেখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে জাহাজের নাবিকরা আসতো কফি খাইতে। সেখানে হচ্ছে কোন দেশের জাহাজ কোথায় যাচ্ছে, কোন জায়গা থেকে কোনটা আসতেছে, বিভিন্ন রকমের তথ্যগুলো তার সেই কফিখানাতেই পাওয়া যেত। এবং এর মাধ্যমে উনি হচ্ছে বীমা ব্যবসায় সম্পর্কে একটা বেশ গুরুত্বপূর্ণ স্টেপ রাখছে, যে প্রত্যেকটা জাহাজেই দেখা গেছে যে কিছু কিছু ক্ষতি হচ্ছে। ক্ষতিগুলো কি, যে যেখানে ঝড়, সেই ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে যাচ্ছে। সো যতগুলো জাহাজের নাবিকরা আছে বা জাহাজের মালিকরা, তারা সবাই মিলে হচ্ছে এই এডওয়ার্ড লয়েডস সাহেবের কাছে যেহেতু আসতো, তো উনি সবার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে সবার কাছ থেকে অল্প অল্প চাঁদা নিয়ে এরকমের প্রিমিয়ামের ব্যবস্থা করলেন। মানে বীমা ব্যবসায়ের প্রাথমিক যে ধারণা, প্রিমিয়াম নিলেন, যে সবার কাছ থেকে অল্প অল্প করে টাকা নিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা। মূলত হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা, এই টাইপের একটা কথা। যে 10টা জাহাজ কোম্পানি আছে, 10 জনেই যদি টাকা জমা রাখে কিছু, যে ক্ষতি যার হবে, 10টা জাহাজে তো ডুবে যাবে না, এর মধ্যে যে কোনো একটা বা দুইটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো যার ক্ষতি হবে তাকেই ক্ষতিপূরণ দেওয়া হবে, বাট প্রিমিয়াম সবাই মিলে দিবে। এই ধারণার উপর ভিত্তি করে আস্তে আস্তে বীমা ব্যবসায়টা বর্তমান রূপ লাভ করছে। আর এজন্যই এডওয়ার্ড লয়েডস সাহেব বেশ বিখ্যাত এই বীমা ব্যবসায়ে অবদান রাখার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 28, কোন ধরনের বীমায় দৈব ঘটনা? দৈব ঘটনা মানে কি? যেমন বৃষ্টি কখন নামবে আপনি আমি কেউ বলতে পারি, ঘূর্ণিঝড় কখন আসবে আমি কেউ বলতে পারি, কারো পক্ষে বলা সম্ভব না। মানে যেগুলো প্রাকৃতিক ঘটনা, সেই পরিভাষাটা ব্যবহার করা হয় নৌ বিমার ক্ষেত্রে। নৌ বিমার ক্ষেত্রে এই বিষয়টা ব্যবহার করা হয়। ব্যবসায় বাণিজ্যের বিস্তারে সর্বপ্রথম, একটু আগেই বলছি, সর্বপ্রথম বিস্তার লাভ করছে কে? নৌ বিমা। নৌ বিমা ব্যবসায়কে কেন্দ্র করে দ্য লয়েডস অ্যাসিউরেন্স, আরেকটা হচ্ছে দ্য রয়্যাল এক্সচেঞ্জ, এই নামে দুইটা কোম্পানি গঠিত হয়েছে। সালটা হবে 1720। 1720 অনেক আগের কথা। ওই এডওয়ার্ড লয়েডস সাহেব যখন উনি সেই কফিখানা, সরাইখানা চালাইতেন, ঠিক তারও 100 বছর পরে গিয়ে 100 বছর পরে গিয়ে এই দুইটা কোম্পানি গঠিত হয়েছে। মূলত এডওয়ার্ড লয়েড সাহেবের এই যেই কনসেপ্টটা ছিল, ধারণা, তার উপর ভিত্তি করে বিমা কোম্পানিগুলো গঠিত হয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা বর্তমান বিমা ব্যবসায়ের রূপদান হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 31, বিমা চুক্তির আইনগত উপাদান 9 যেটা, বিমা চুক্তির ক্ষেত্রে যেটা আইনগত উপাদান নয় সেটা হচ্ছে স্থলাভিষিক্তকরণ। এটা আইনগত উপাদান নয়। বিমা চুক্তির, নৌ বিমা চুক্তির প্রকাশিত শর্ত, যেগুলো অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। প্রকাশিত শর্তটা হবে হচ্ছে সমুদ্র যাত্রার তারিখ, কোন তারিখে আমরা সমুদ্রে যাত্রা শুরু করব, আমাদের জাহাজ কোন তারিখে শুরু হবে গন্তব্যের উদ্দেশ্যে তার পথযাত্রা, এই তারিখটা হচ্ছে অবশ্যই প্রকাশিত থাকবে। কিন্তু জাহাজ যে সমুদ্রে চলাচলের যোগ্যতা রাখে, জাহাজের যে ফুটা টুটা আছে কিনা, সেটা প্রকাশ করার তো দরকার নাই। কারণ যদি আপনার জাহাজের কোনো সমস্যা থাকে, তো জাহাজ তো আপনি চালাইতেই পারবেন না। তারপরে হচ্ছে যাত্রাপথ পরিবর্তন না করা, এইটা অপ্রকাশিত শর্ত, যে আমি যে রুট দিয়ে যাওয়ার কথা সেখান দিয়ে যাব, কোনো দুর্ঘটনা না ঘটলে আমি যাত্রাপথ সাধারণত পরিবর্তন করব না। নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করা, এগুলো অপ্রকাশিত শর্ত। কিন্তু যেটা প্রকাশ করতেই হবে সেটা হচ্ছে কোন তারিখে আপনি যাত্রা শুরু করবেন, সেটা উল্লেখ থাকতে হবে বিমা চুক্তির ক্ষেত্রে। বাকি বিষয়গুলো উল্লেখ না থাকলেও চলে। আসেন পরবর্তী প্রশ্নগুলো দেখে নেই আমরা। কোশ্চেন নাম্বার 33, 34, এখানেও সেম টাইপের প্রশ্ন, যে কোনটা অপ্রকাশিত শর্ত। অপ্রকাশিত মানে যেটা উল্লেখ করার দরকার নাই। উল্লেখ করার দরকার নাই যেটা, সেটা হলো যাত্রার বৈধতা। আর বাকি বিষয়গুলো আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, মানে হচ্ছে প্রকাশ করতে হবে। কোনটি নৌবিমার ব্যক্ত শর্ত নয়? ব্যক্ত মানে প্রকাশ করা, যেটা প্রকাশ করার দরকার নাই সেটা হচ্ছে যাত্রার পথ পরিবর্তন না করা। জাস্ট আপনি নৌবিমা চ্যাপ্টারটা একটু ভালো মতো রিডিং পড়লেই এই প্রশ্নগুলো সেখানেই পেয়ে যাবেন, এবং এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ।
দেখেন পরবর্তী প্রশ্ন, জেটিসন বলতে আমরা কি বুঝি? জেটিসন আপনার ক বা ক্ষয়ের ক্ষেত্রে আসতেই পারে। জেটিসন মানে হচ্ছে যখন জাহাজ দুর্ঘটনায় পড়তেছে, জাহাজের ওজন কমানোর জন্য পণ্য সমুদ্রে নিক্ষেপ করাকে বলা হয় হচ্ছে জেটিসন। উন্মুক্ত বিমাপত্র, এইটা যে ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, উন্মুক্ত বিমাপত্র হচ্ছে জাহাজের জন্য প্রযোজ্য। এ নাম্বার অপশন। কজা প্রক্সিমা এটা একটা টার্ম, আর এই টার্মটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? নিকটতম কারণ বা প্রত্যক্ষ কারণ এইটা প্রকাশ করার ক্ষেত্রে। প্রত্যক্ষ কারণ যে কোন ঘটনার কারণে আপনি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হবেন, এটা হচ্ছে এই কজা প্রক্সিমা দ্বারা বোঝানো হয়ে থাকে। এবং সকল ধরনের বিমায় এই টার্মটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে কারণের জন্য বিমা করছেন শুধু সেই কারণটা ঘটলেই আপনি ক্ষতিপূরণ পাবেন। প্রত্যক্ষ কারণ, অন্য কোনো কারণে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। কোশ্চেন নাম্বার 38 দেখি, 39 দেখি। নৌবিমা থেকে আসা প্রশ্ন। নৌবিমা জাহাজ ভাড়া পণ্য পৌঁছানোর পরে, পণ্য ঘাটে পৌঁছানোর পরে যদি জাহাজ ভাড়া পরিশোধ করা হয়, তাহলে জাহাজ ভাড়ায় যার স্বার্থ বিদ্যমান তিনি হচ্ছে জাহাজের মালিক, যিনি শিপিং কোম্পানির জন্য হবে তার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান। নৌবিমার পরিমাণ, ক্ষতির পরিমাণ আর বিমা দাবি কোন ক্ষেত্রে সহজ? যেই ক্ষেত্রে সহজ সেটার নাম হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। এখানে ক্ষতির পরিমাণ কত হয়েছে এবং বিমা দাবি কতটুকু হবে এটা নির্ধারণ করা এবং আদায় করাটা অন্যগুলোর চাইতে অপেক্ষাকৃত সহজ হিসেবে বিবেচিত হয়। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 40, 41 এগুলোও নৌবিমা থেকে আসা প্রশ্ন। একই বিমাপত্রে যদি নির্দিষ্ট প্রতিষ্ঠানের আলাদা আলাদা বা বিক্ষিপ্ত সম্পত্তি উল্লেখ থাকে, বিমা দাবি একটাই, বিমাপত্র একটাই করা হয়েছে, বাট আলাদা আলাদা জায়গার সম্পত্তিকে যদি আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে ভাসমান বিমাপত্র। সামুদ্রিক ঝুঁকি নিশ্চয়তা ছাড়াও আনুষঙ্গিক সমুদ্র বহির্ভূত বিভিন্ন ঝুঁকি, সকল পরিমাণ সামুদ্রিক ঝুঁকি যেমন নিশ্চয়তা দিচ্ছে, সামুদ্রিক ঝুঁকি বহির্ভূত অন্যান্য ঝুঁকিরও সে কি নিশ্চয়তা দিচ্ছে। এটাকে বলা হবে হচ্ছে ভাসমান বিমাপত্র। আর চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অবৈধ পণ্যের দায় কে হবে? যিনি বিমা গ্রহীতা, যিনি সেই পণ্যের মালিক, তার হবে হচ্ছে দায়ভার গ্রহণ করতে হবে। অবৈধ পণ্য পরিবহন করলে জাহাজ কোম্পানি দায়বদ্ধ কোনো অবস্থাতেই থাকবে না। তারপরে আমরা দেখব আমাদের অগ্নিবীমা টপিক থেকে কয়েকটা প্রশ্ন, প্রায় শেষের দিকে আমরা। আধুনিক অগ্নিবীমার জনক, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক অগ্নিবীমার জনক বলা হয় নিকোলাস বারবন, এই ভদ্রলোককে। নিকোলাস বারবন হচ্ছে আধুনিক অগ্নিবীমার জনক। আর অগ্নিবীমা উৎপত্তি হয়েছে হচ্ছে জার্মানিতে, শস্য বিমা উৎপত্তি হয়েছে জার্মানিতে, ম্যাক্সিমাম বিমার উৎপত্তির জায়গা আপনি পাবেন হলো জার্মানি। নৌবিমার উৎপত্তি হচ্ছে ইতালিতে, নৌবিমা হচ্ছে ইতালিতে। আর এছাড়া বাকি অনেকগুলো বিমারই উৎপত্তি স্থল আপনি পাবেন হচ্ছে জার্মানিতে। কিছু আলোচনা দেওয়া আছে, একটু রিডিং পড়ে রাখবেন। আসেন পরবর্তী প্রশ্নগুলোতে দেখি আমরা। কোশ্চেন নাম্বার 44, কোনটি অগ্নিবীমার অপরিহার্য উপাদান নয়? অগ্নিবীমাতে অপরিহার্য উপাদান নয় যেটা, সেটা হচ্ছে দুইটা পক্ষ। নৈতিক ঝুঁকি বেশি থাকে যে বিমায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবেই পরীক্ষাতে। নৈতিক ঝুঁকি বেশি থাকে হচ্ছে অগ্নিবীমার ক্ষেত্রে। নৌবিমা এবং অগ্নিবীমার মধ্যে যেখানে ভিন্নতা বা পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। এখানে কিছুটা পার্থক্য দেখা যায় এই দুইটা বিমার ক্ষেত্রে। আমাদের লাস্ট আর বাকি 4টা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 47 দেখেন। 47-এ বলা হচ্ছে অগ্নিবীমা চুক্তি সম্পাদনের জন্য চারিত্রিক সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট বা ইউনিয়ন পরিষদের মেম্বারের সার্টিফিকেট, নাগরিকত্বের সনদপত্র, এই চারিত্রিক সনদপত্র এটার প্রয়োজন কেন? নৈতিক ঝুঁকি এড়ানোর জন্য। নৈতিক ঝুঁকি এড়ানোর জন্য চারিত্রিক সনদপত্র এইটা সাবমিট করতে হয়। তারপরে 48 নম্বর প্রশ্ন, শস্য বিমা কোন দেশে প্রথম প্রচলিত হয়েছে? শস্য বিমা জার্মানি হবে হচ্ছে অ্যান্সার। এইটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় আসে পরীক্ষাতে এইটা। আর লাস্ট দুইটা কোশ্চেন দেখবো আমরা। এই দুইটা প্রশ্ন হচ্ছে একটা পুনঃবিমা আর একটা হচ্ছে দ্বৈত বিমা, এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন। পুনঃবিমা দ্বৈত বিমা হচ্ছে আমাদের লাস্ট যেই চ্যাপ্টার বিবিধ বিমা ওই অধ্যায়ের। পুনঃবিমা মানে হচ্ছে
আপনি একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির কাছে বীমা করে সেটাকে বলা হয় হচ্ছে পুনঃবীমা। আর আপনি সম্পত্তির মালিক, আপনি নিজেই যদি দুইটা কোম্পানির কাছে অ্যাট এ টাইমে বীমা করেন সেটাকে বলা হবে হচ্ছে দ্বৈত বীমা বা যুগ্ম বীমা। খেয়াল করে দেখেন উত্তরের মধ্যে কোশ্চেন নাম্বার 49-এ জিজ্ঞাসা করা হচ্ছে কোন পদ্ধতির বীমায় বীমা গ্রহীতা এবং বীমাকারী উভয়েই হচ্ছে বীমা কোম্পানি। বীমার গ্রহীতা এবং বীমাকারী উভয়েই কোম্পানি হবে হচ্ছে পুনর্বীমার ক্ষেত্রে। পুনর্বীমার ক্ষেত্রে প্রথমে আপনি একজনের কাছে বীমা করলেন, বাট আপনার সম্পত্তির মূল্য এত বেশি যে একটা কোম্পানির কাছে সেইটা হ্যান্ডেল করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন একটা কোম্পানি অন্য আরেকটা কোম্পানির কাছে দায়টা তার সাথে বন্টন করে নেওয়ার জন্য যে চুক্তি করে সেটাকে হচ্ছে পুনর্বীমা নামে অভিহিত করা হয়। এখানে দুইটা কোম্পানি, একটা কোম্পানি আরেকটা কোম্পানির কাছে বীমা করছে, ব্যক্তির কোনো দায়বদ্ধতা কিন্তু এখানে নাই। আর ব্যক্তির দায়বদ্ধতা থাকে যেই ক্ষেত্রে সেটাকে বলা হয় দ্বৈত বীমা। আপনি একজন ব্যক্তি আপনার সম্পত্তিটাকে আপনি অ্যাট এ টাইমে দুইটা কোম্পানির কাছে যখন বীমা করবেন, আপনি হচ্ছেন ব্যক্তি এ, আপনি এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুইটা বীমা কোম্পানির কাছে আপনি যখন একই সময়ে বীমা করবেন এটাকে বলা হবে দ্বৈত বীমা। এবং দ্বৈত বীমার ক্ষেত্রে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়া যাবে কিভাবে? আনুপাতিক হারে। যেমন আপনি সম্পত্তির 60% এক্সের কাছে, 40% ওয়াইয়ের কাছে বীমা করলেন, তাহলে ক্ষতিপূরণের ক্ষেত্রেও আনুপাতিক হারে দুইটা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। তাহলে যদি বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতা উভয়ে যদি কোম্পানি হয় বা একটা বীমা কোম্পানি যখন আরেকটা বীমা কোম্পানির কাছে বীমা করে সেটাকে বলা হয় হচ্ছে পুনঃবীমা। আর যখন একজন ব্যক্তি একাধিক বীমা কোম্পানির কাছে বীমা করে থাকে সেটাকে দ্বৈত বীমা বলা হয়, যেখানে আনুপাতিক হারে ক্ষতিপূরণ এই বিষয়টা প্রযোজ্য। সো এই হলো মোটামুটি আমাদের বীমা থেকে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের সবারই কাজে লাগবে। পরীক্ষা দেন এবং পরীক্ষার কোশ্চেনের সাথে এই স্লাইডগুলো একটু মিলায়ে দেখেন। কোনো না কোনো কলেজের টেস্ট পরীক্ষায়, কোনো না কোনো বোর্ড পরীক্ষার প্রশ্নে মিলায় দেখবেন, ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্নগুলো বীমা থেকে যা যা আসছে অলরেডি এখানে সেই প্রশ্নগুলো সব দেওয়া আছে। এবং যে 50টা প্রশ্ন, এই 50টারই উত্তর আমাদের পিডিএফে একদম সবার শেষে দেওয়া আছে। আগে নিজে প্র্যাকটিস করবেন, তারপরে গিয়ে হচ্ছে উত্তরগুলো এখান থেকে মিলায় দেখবেন। সো এই হলো আমাদের বীমা অংশের সাজেশন। আমরা শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে প্রথম অধ্যায় যেটা বীমা ব্যবসায়ের প্রাথমিক ধারণা, অধ্যায় নাম্বার 10, অধ্যায় নাম্বার 11 জীবন বীমা, আর অধ্যায় নাম্বার 14 যেখানে দেওয়া আছে হচ্ছে বিবিধ বীমা। এই 3টা চ্যাপ্টার সৃজনশীলের জন্য A to Z ভালো মতো পড়েন। আর যে কয়টা এমসিকিউ দেখানো হলো এর পাশাপাশি বিগত বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো 2025-এর, 2023-এর, 2022-এর বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং এই 50টা এমসিকিউ যদি সবাই একটু ভালো মতো সমাধান করে নিতে পারেন, আশা করি বীমা অংশ থেকে কারো আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা পেইড ব্যাচে আছেন তাদের একটু পরে আরও 2টা ক্লাস আছে, 8টার সময় একটা ক্লাস, 9টার সময় একটা ক্লাস। আর যারা যারা হচ্ছে এখনও চিন্তাভাবনাতে আসি যে এইচএসসির প্রিপারেশান কীভাবে নেওয়া উচিত, তাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে যদি আপনি বেসিক থেকে শিখতে চান সেই ক্ষেত্রে আপনি কামব্যাক কোর্সে আমাদের এখনও মোটামুটি সিলেবাস অর্ধেকের কাছাকাছি যায় না, এখনও 3 ভাগের 1 ভাগ হয়তো শেষ হয়েছে। সো বাকি অংশটুকু আপনি রেকর্ড আকারে দেখে নিতে পারেন। আর লাইভ ক্লাস তো আপনার জন্য থাকছেই। এইচএসসি 26 ব্যাক চলে আসতে পারেন আমাদের কামব্যাক 2.0 কোর্সে। আর এইচএসসি 27 যারা কলেজে আসেন, যারা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা হয়তো বা দিচ্ছে, তাদের জন্য আগের হচ্ছে মিশন A+ ব্যাচ। কমার্সের সবগুলো গ্রুপ সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি সব মিলায়ে আপনাদের একসাথে কোর্স করার সুযোগ আছে। অথবা চাইলে আপনি শুধু কমার্সের গ্রুপ সাবজেক্টের জন্য আপনি ভর্তি হতে পারেন। আর আমরা কলেজগুলোর টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই হচ্ছে আমাদের টেস্ট পেপার রিভিশন ব্যাচ শুরু হবে, যেখানে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান হবে। সো যারা যারা ইন্টারমিডিয়েটের এইচএসসি 26 ব্যাচে ভালো রেজাল্ট করতে চাই, আমাদের আই এডুকেশন পেজে একটু চোখ রাখেন
এবং নিজের লেখাপড়াটাকে যাতে গুছায় তুলতে পারেন, যাতে আমরা একসাথে পথ চলতে পারি, সেই চিন্তাভাবনা করে দেরি না করে ভর্তি হয়ে যান। আর যদি ভর্তি না হন সমস্যা নেই, ফ্রি ক্লাস চলতেছে, দেখতে থাকেন। কোনো না কোনো এক সময় পরবর্তীতে আফসোস যাতে আপনার না হয় যে পেইড ব্যাচে ভর্তি কেন হলাম না। অনলাইনে ক্লাস কতদিন চলবে? আমাদের ক্লাস চলবে হচ্ছে ইন্টারমিডিয়েটের পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ চলবে। সো ইন্টারমিডিয়েট পরীক্ষা যতই পেছাক কোনো সমস্যা নেই, আমরা যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে বোর্ড পরীক্ষা তার আগ পর্যন্ত আমাদের এই কোর্সগুলো ইনশাল্লাহ চলমান থাকবে। সো আর কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে লিখে জানাইতে পারেন। আর ক্লাস আমি ইনশাল্লাহ এখানে শেষ করতেছি। সহজ সাবজেক্ট, ফিনান্স সেকেন্ড পেপার, মোটেও কঠিন কিছু না। 2টা দিন বা 3টা দিন যদি একটু ভালো মতো পড়া যায়, এর পুরো সিলেবাস শেষ করে ফেলা সম্ভব। ব্যাংকিং অংশের উপরে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, ব্যাংকিং অংশ থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়ানো হয়েছে। আর আজকে হচ্ছে বিমা অংশ আমি পড়াই ফেললাম। তাহলে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের আমাদের যে ক্লাস এটা অলরেডি শেষ। আমাদের অন্যান্য সাবজেক্টের জন্য ক্লাস চলতেছে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা 7টা 10 এই ফ্রি ক্লাসগুলো চলবে। যাদের প্রয়োজন তারা অবশ্যই ক্লাসগুলো করবেন, বন্ধুবান্ধব সহকারে একসাথে ক্লাস করবেন। আর যদি পেইড ব্যাচে চলে আসেন তাহলে ইনশাল্লাহ এর চাইতে 10 গুণ ভালো সার্ভিস ইনশাল্লাহ আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো রেজাল্ট হোক এই কামনা করে, এই আশীর্বাদ রেখে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।